আধার যাওয়ার পর মুহূর্তেই একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেল। অর্পিতা চিৎকার করে কান্নাকাটি করা শুরু করল। সকলের সামনে এত বিশ্রী অপমান। যেখানে ওর মা বাবা কখনো ওকে ধমক পর্যন্ত দেয়নি, সেখানে আধার সবার সামনে থাপ্পড় মেরেছে ওকে। চুল ছিঁড়ে দিয়েছে। এ অপমান কি করে সইবে ও? জবা বেগম হুড়োহুড়ি করে আরমান শিকদারকে ফোন করা শুরু করলেন। অপূর্ব শিকদারও বাসায় নেই। রাফিয়া বেগম নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন। এসেই ঘটনার অদ্যোপান্ত না জেনে দোষারোপ করা শুরু করলেন বর্ষা বেগমকে। বর্ষা বেগম নিজের কক্ষে চলে গেলেন। এ মহিলার ক্যাটক্যাট আর ভালো লাগে না। এমনিতেই সকাল থেকে তিনি অসুস্থ। হতে পারে একটা খুব সামান্য ঘটনা নিয়ে শিকদার বাড়িতে এই অগ্ন্যুৎপাত। তবুও এই ঝগড়াটা বাধারই ছিল। আধার সুযোগ খুঁজছিল অর্পিতাকে শায়েস্তা করার। জবা বেগম সুযোগ খুঁজছিল বাড়ি ভাগ করার। চা বানানোটা তো শুধু বাহানা ছিল। চাঁদনির কক্ষের দরজা বন্ধ। আধার সর্বশক্তি দিয়ে বাড়ি দিল। চাঁদ, এই দরজা বন্ধ করেছিস কেন তুই? ভেতর থেকে উত্তর আসে না। আধারের রাগটা আরো বেড়ে যায়। আশ্চর্য, সব নখরামি খালি চাঁদনি ওর সাথেই করতে পারে, অথচ ওদের মুখ ফুটে একটা উত্তর দিতে পারে না। এ কেমন বৈষম্য! আধার রাগে কিরমিরিয়ে বলল, ধুর বা তারা চিহ্ন ল, দরজা খোলত। এত আবেগের কি আছে? ওরা কখনোই বাতকে মাথায় তুলে বসে থাকে? বাড়ির মেয়ে না বলে যে আবেগে শেষ হয়ে যাচ্ছিস। ওই, খোল না দরজা। ব্যাপারটাকে এত বড় করে কেন দেখছিস? তুই চাচ্চুর মেয়ে, আমার বউ। এটা কি যথেষ্ট নয়? খন বাল ছাল এসে কি বলল সেসব কানে নিবি কেন? এই চাঁদ, দরজা খুলবি না, ভেঙে ঢুকবো। কোনো উত্তর আসে না। আধারের মনে ভয় ঢুকল। মেয়েটা এত আবেগী। আবেগের একটা জার আছে ওর কাছে। মুহূর্তে মুহূর্তে উতলে পড়ে। ছোট্ট একটা বিষয় নিয়েও কেঁদে ফেলে। আর সেখানে তো এত বড় একটা বিষয়, যতই আধার বলুক মাথায় না নিতে। ওর পরিচয়টাই তো মিথ্যে হয়ে গেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচয়টা ও আধারের বউ, এটা তো মিথ্যে না। বাকি সব মিথ্যে হলেও কি? সম্পত্তি নিয়ে চিন্তা করছিস তুই? আরে ওই বাতারা চিহ্ন লটার চেয়ে বেশি সম্পত্তি পাবি তুই। যা আমার ভাগের সম্পত্তিও তোর। তারপরও দরজা খোল। এই চাঁদনি, এই, একদম নখরা দেখাবি না। কথা বলছিস না কেন তুই? দরজা খোল। দরজা খোল বলছি। আধার হাতে দরজা ধাক্কাতে থাকল। চাঁদনি বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। দরজার দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে কান্নার শব্দ আটকাল। এই ছেলেটা ওকে শান্তিতে একটু কান্না পর্যন্ত করতে দেবে না। এমন অসহ্য একটা মানুষই জুটতে পেল ওর কপালে। আধারের দরজা ভাঙার প্রস্তুতি নিল। ধাক্কাতে যাবে তার আগেই চাঁদনি দরজা খুলে ফেলল। আধার নরম দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনির চোখ জ্বলজ্বল করছে। নাকে, গালে লাল আভা। চোখ ফুলে গেছে। মাত্র কিছু সময়ের মধ্যে অবস্থা খারাপ করেছে ফেলেছে। কি চাই? ঠক। যাও এখান থেকে। মন মেজাজ ভালো নেই আমারও। দেখি সর। চাঁদনিকে ঠেলেঠুলে ওর কক্ষে ঢুকল আধার। বালিশের অবস্থা দেখে পিছু ফিরে ওর দিকে তাকিয়ে বলল, বাহ, কিছুক্ষণের মধ্যেই বালিশ ভিজিয়ে ফেলেছিস। কোথায় ওই অজাতের চুল ছিঁড়ে দিব তা না, কেঁদে কেটে সমুদ্র বানিয়ে ফেলছে। কেন এসেছ? একা থাকতে দাও আমাকে। তোর সাথে থাকবো বলে এসেছি। চাঁদনি সে কথা কানে না নিয়ে ক্ষীণ স্বরে বলল, আমার তো রক্তের ঠিক নাই, জন্মের ঠিক নাই। আমার সাথে কেন থাকতে যাবা তুমি? আধার বিমূঢ় দৃষ্টিতে তাকালো। পাংশুটে মুখে বলল, কেন বলছিস এসব? ওই অর্পিতার জন্মপরিচয়ই ভুলিয়ে দেব আমি, অপেক্ষা কর। আমার এসব নিয়ে একটুও মাথা ব্যথা নেই। জানি অনেক কষ্টের একটা বিষয় এসব তোর জন্য। এত বছর পর এসে এসব জানা। তুমি আমাকে আগে জানাতে পারতে। গায়ের রং নিয়ে খোঁটা দেওয়ার সময় এটাও বলে দিতে পারতে যে, আমার জন্মপরিচয় ঠিক নেই বলেই আমি তোমার যোগ্য না। আমি তো শিকদার বাড়ির মেয়ে না। তুমি যতই আমাকে আমার গায়ের রং নিয়ে খোঁটা দাও না কেন,
অন্তত এটা জেনে আমার একটা সাহস থাকতো আমি শিকদার বাড়ির মেয়ে। তুমি আর আমি তো একই। হয়তো গায়ের রং দিয়ে তোমার যোগ্য না আমি, কিন্তু আমাদের বংশ পরিচয় তো এক। কিন্তু এখন আমি কিসের অহংকার করব? কিভাবে তোমার সাথে লড়ব? আমার তো আর নিজের বলতে কিছু রইল না। আধার ভাই। আধার কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে থাকলো চাঁদনির দিকে। ওর হাতে শক্ত করে মুঠো করে ধরে বলল, আমি আছি না তোর? আমি আছি, চাচ্চু আছে। তোর কতগুলো বন্ধু আছে। আর পরিচয়, কাবিন নামায় কি নামে স্বাক্ষর করেছিলি চাঁদনি? আমার নাম তো তোরই। আমার পদবিও তোর। আর কি লাগবে বল, সব এনে দেব তোকে। কে বলেছে তোর কিছু নেই? আমার সবকিছুই তো তোর। চাঁদনি বিষাদ হাসল। ওই যে, জন্মের ঠিক নেই সেটা? আধার ওর গাল চেপে ধরল। চাঁদনি, আমি তোকে কিছু বলেছি জান? এ বাড়ির কারো সাথে তোর সম্পর্ক নেই, আমার তো আছে। সবকিছুর ঊর্ধ্বে তোর পরিচয়, তুই আমার বউ। শুধু এটুকু জেনে নে। আর সবকিছু মিথ্যে ভেবে নে। না, এ বাড়ির কারো সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার সাথেও না। আধার অপ্রকৃতস্থভাবে ওর গালে হাত রেখে বলল, প্লিজ, শোন আমার কথা। চাঁদনি হঠাৎই রেগে গেল, ওর ভালো লাগছে না কিছু। কোনো কারণ ছাড়াই রাগ হচ্ছে। ও চিৎকার করে বলল, বেরো এখান থেকে। যাও, চলে যাও। এত ভালো সাজছ কেন? কি কি করেছো আমার সাথে, ভুলে গেছি ভেবেছ? অমানুষের মতো আচরণ করেছ, অপমান করেছ, তুচ্ছতাচ্ছিল্য করেছ। কিচ্ছু ভুলিনি। সারা জীবন সবাই আমার সাথে যাতা ব্যবহার করে আসছো, বুঝো হওয়ার পর থেকে সবার কটূক্তি শুনেছি। আমার কোনো জন্মপরিচয় নাই, আমি এ বাড়ির মেয়ে না। এজন্য আমার সাথে যাতা ব্যবহার করা যায় তাই না। আমি তো মানুষ না, তোমাদের মতো বাড়ির আদরের বাচ্চাও না। আমার কষ্ট পাওয়া না পাওয়াতে কি যায় আসে? চাঁদনি কাঁদছে, কান্নার তোরে কাঁপছেও। আধার কি করবে বুঝতে পারল না। মেয়েটা এভাবে কেন রিয়েক্ট করছে? কথা তো শুনিয়েছে ওরা। ওর সাথে এমন করছে কেন? আধার ওকে ঝাপটে ধরে বলল, আমার কথাটা শোন না। তুই এমন কেন করছিস? Kadani. তোমার চাচা কেন আমাকেই নিয়ে আসলো? দেখেনি আমি কালো? এত সুন্দর সুন্দর মানুষের মাঝে আমার দোকে মানায়? অ্যাডপ্টেডই তো। তোমাদের যোগ্য কাউকে আনতে পারেনি? সবাই অন্যায় করেছ আমার সাথে। আমি আজকে বুঝলাম, ঢাকা যাওয়ার পর কেন তোমার চাচা একবারও দেখা করতে গেল না আমার সাথে। কেন সবাই মিলে আমাকেই বলির পাঠা বানালো? কারণ আমি তোমাদের নিজের কেউ না। তোমার চাচার নিজের মেয়ে না। আমার সাথে যাতা করা যায়। আমার চেয়েও নিজের এই অকৃতজ্ঞ পরিবারকে বড় করে দেখা যায়। কারণ আমি তার রক্তের কেউ না। ছাড়ো, ছাড়ো আমাকে। যাও এখান থেকে। বেরো। তোমাদের কারো সাথে আমার কোনো কিচ্ছু নেই। আজ রক্তের খোঁটাও দিয়ে দিল ওরা আমাকে। কোথায় যাবি? যেদিকে দুচোখ যায় সেদিকে। তোমাদেরকে আর বিরক্ত করব না। না, তোমাকে আর না তোমার চাচাকে। বোঝা হয়ে গেছি না, আজ সব পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। চাঁদনির গলা ভেঙে এলো। হাঁপাতে থাকলো ও। আধার ওকে ছাড়ল না, শক্ত করে ধরে থাকলো। খাটের সাথে হেলান দিয়ে বসে আছে চাঁদনি। পা দুটো এলোমেলো ভঙ্গিতে টেনে রেখেছে মেঝেতে। দুনিয়ার সকল অসহায়ত্ব ভর করেছে ওর আদলে। সেলোয়ারের বুকের কাছটা ভিজে চুপচুপে হয়ে গেছে। গালে জলের দাগ বসে গেছে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে। আধার গুরুতর ভঙ্গিতে তাকিয়ে আছে ওর দিকে। চাঁদনির মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটা এই পরিবারটাকে অনেক ভালোবাসতো। অনেক মানে অনেক। সেটা শব্দে ব্যাখ্যা করা যায় না। হয়তো কারো ভালোবাসা পেত না বলেই সবার জন্য এতটা টান ছিল। ভালোবাসার কাঙাল মানুষরা সবাইকে একটু বেশিই ভালোবাসে। তারপর যখন হুট করে জানল, এত বছর ধরে জেনে আসা সবকিছু মিথ্যে, ভ্রম তখন মাথা খারাপ হওয়াটাই স্বাভাবিক। আধার ডাকল, Kamda. Who? আমরা ঢাকায় চলে যাই। এখানে থাকতে হবে না তোকে। লজ্জা লাগবে না তোমার? এবার তো তোমার আরো লজ্জা। এতদিন শুধু একটা সমস্যা ছিল, আমি কালো। এখন
আমার তো জন্মপরিচয়ের ঠিক নেই। তোমার লেভেলে নেই আমি। বউ হওয়ার যোগ্য না। আরো কত কি। চাঁদনি। চাঁদনি বিছানার উপর মাথা এলিয়ে দিল। আধার উঠে গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসল। ওর চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে বলল, আমার আর কোনো লজ্জা নেই চাঁদনি। ছেলেদের লজ্জা থাকতে নেই। তুই আমার লজ্জা কেন হবি? তুই তো আমার চাঁদ। Ha ha. এরকম কেন করছিস? নিজের দিকে তাকালো, খুব আফসোস লাগে জানো। এত শূন্যতা, কমতি নিয়ে একটা মানুষ বাঁচতে পারে? ভুলে যা ওরা যা বলেছে সব। তোমার বিষাক্ত বাণীগুলোই তো ভুলতে পারিনি। ওদের ঘাটা তো তাজা। এই তাজা ঘা কি করে মেটাবো, বল। আমাকে জড়িয়ে ধর। যে কান্নাটা ভেতরে আটকে রেখেছিস সেটা বের কর। এভাবে কান্না চেপে রাখলে মরে যাবি। কাঁদ একটু। শব্দ করে কাঁদ। তোর অবস্থা আমার ঠিক লাগছে না। চাঁদনি অনুভূতিহীন দৃষ্টিতে তাকালো। আধার নিজেই ওকে শক্ত করে জড়িয়ে ধরল। চাঁদনি শব্দ করে কেঁদে দিল। আধার একটা বাচ্চার মতো আগলে নিল। আধার কোলে তুলল ওকে। পিঠের নিচে নরম বেডের অনুভূতি পেতেই চাঁদনির কান্না থেমে গেল। বুক থেকে মাথা তুলে ভেজা চোখে তাকালো ও। আধারের চোখের ভাষা বোঝে না ও। ছেলেটার চোখের ভাষা বড্ড জটিল। গালে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই কেঁপে উঠল চাঁদনি। চাঁদনির সিক্স সেন্থও বলল, ওর সাথে অপ্রত্যাশিত কিছু হবে। যাই মুহূর্তে ওর একটু পছন্দ হবে না। পরবর্তী পর্বটি মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আধার মুখ নামিয়ে চুমু খেল চাঁদনির থুতনিতে। চাঁদনি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ না। আধার ওর কপালের সাথে কপাল ঠেকালো। শীতল কণ্ঠে বলল, আমি তোর কোনো কথা শুনছি না। তুমি জোর করবে আমার সাথে? ভালো কথায় না হলে আমি আর কি করতে পারি বল? আমি তো শুধু তোর ক্ষত মেটানোর চেষ্টা করছি। তুমি আমাকে আরো ক্ষতবিক্ষত করে দেবে। নতুন কি? তোকে তো আমি শুরু থেকেই ক্ষতবিক্ষত করে আসছি। এতদিনে তো সয়ে যাওয়ার কথা। তবে নতুনত্ব কি জানিস, আজ আমি তোর ছোট হওয়ার পরোয়া করব না। তোর কান্না আজকে আমার উপর কোনো প্রভাব ফেলবে না। আধার সত্যিই বেপরোয়া আচরণ করেছে চাঁদনির সাথে। চাঁদনির কান্না, বাধা কিছুই ওর উপর প্রভাব ফেলেনি। অসহায়ত্বের চরম পর্যায়ে এসে চাঁদনি মেনে নিয়েছে। বা হয়তো বাধা দেওয়ার শক্তি পায়নি। ও তো কোনোদিনও আধারের সাথে জিততে পারেনি। আধার সবসময় ওর উপর নিজের সব ডিসিশন চাপিয়ে দিয়েছে। কিন্তু আজ কেন এমন হলো? আধার কখনো ওর কাছে আসেনি। কখনো চাঁদনিকে ঘিরে কামুকতা ছিল না ওর মধ্যে। কখনো বা দুষ্টামি করে কিছু বললেও সঙ্গে সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যেত। চাঁদনির এসবে বড্ড ভয় ছিল। আর আধার এসব জেনে কখনো ওর কাছে আসার চেষ্টা করেনি। তাহলে কাল কেন আধার মানল না? কেন ওর বাধা উপেক্ষা করল? ভোরের আলো ফুটছে সবে। পাখির কিচিরমিচির ডাকে মুখরিত হচ্ছে চারিপাশ। জানালার উপর সফেদ পর্দা দুলছে, যার দরুন কক্ষ কিঞ্চিত অন্ধকার। তবুও ফাঁকফোকর দিয়ে সোনালি রশ্মির প্রতিফলন ঘটছে কক্ষ জুড়ে। কক্ষে পিনপতন নীরবতা। এসির শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দের হদিস পাওয়া যায় না। হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে আধার। ওর গায়ে একটা হাফহাতা টি শার্ট। এমনিতে ঠান্ডা, তার উপর এসির বাতাসে গায়ে শীতকাটা দিচ্ছে। তবুও আধার উষ্ণ কোনো কাপড় গায়ে দিচ্ছে না। ও তাকিয়ে আছে ঘুমন্ত চাঁদনির দিকে। চাঁদনি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। পুরো ব্ল্যাঙ্কেটটাই ও নিজের দখলে নিয়ে ফেলেছে। ক্লান্ত আর অসুস্থ দেখাচ্ছে ওকে। এখন পাঠকরা অন্য কিছু ভাববে হয়তো, কিন্তু সত্যি কথা হচ্ছে চাঁদনি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। আধার ওকে কষ্ট দেয়নি, শুধু ভালোবেসেছে। আচ্ছা, ভালোবাসায় কি কষ্ট আছে? কেউ ভালোবাসায় কষ্ট পায়? আধার জানে না। একটা মানুষ পুরো রাত কি করে কাঁদতে পারে সেটাও আধারের জানা নেই। ক্লান্ত লাগে না? কান্না শেষ করে ক্লান্ত হওয়ার দরকার কি? এত চোখের জল কি করে থাকে একটা মানুষের থাকে?
শেষই হয় না, বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ওর প্রশ্রয় দেয়নি আধারকে। আধার ওর সম্মতি বা প্রশ্রয় কোনোটাই চায়নি। ওর যেটা মন চেয়েছে সেটা করে ফেলেছে। ঠিক, ভুল ভাবেনি। কিন্তু এখন যে আধার মস্তিষ্কের দহনে পিষ্ট হচ্ছে, ওর হৃদয় কখনোই মস্তিষ্কের সাথে জিততে পারে না। আধার জিততে দেয় না। কালকে কেন মনকে জিতিয়ে দিল ও? কেন চাঁদনিকে এভাবে ভেঙে দিল? ও কি করে চোখ মেলাবে এবার মেয়েটার সাথে? ও নিজেই এখন অপরাধবোধে শেষ হয়েছে। কিন্তু ওর যা ঠিক মনে হয়েছে ও তাই করেছে। ওর মনে হয়েছিল চাঁদনির মাইন্ড ডাইভার্ট করা দরকার, ওকে অন্য কিছুতে ভোলানোর দরকার। অথচ আধার নিজেই ভুলে গেছে ও চাঁদনিকে শান্ত করার চেষ্টা করছিল। কেন ও নিজেই অশান্ত হয়ে গেল? ও তো কথা দিয়েছিল চাঁদনি ছোট তাই ওর সাথে জোর করবে না। ও নিজের কথা রাখতে পারেনি। দরজায় টোকা পড়তেই আধার ভাবনা ছেড়ে বেরিয়ে এলো। কে এসেছে এত সকালে? ওর চাচ্চু? না, সে দরজা টোকা দেবে না। কিন্তু কাল রাতে সে অনেকবার কল করেছে ওকে। আধার রিসিভ করেনি। রিসিভ করে ও কি বলতো? দেখো শ্বশুরবাবা, তোমার মেয়ে আমাকে ভালোবাসতে দিচ্ছে না। ও কাঁদছে। ওকে কাঁদতে মানা করো আর একটু বোঝাও। স্বামীরা এমন একটু আধটু কষ্ট দেয়। যদিও কষ্টের পরিমাণ একটু না, বেশি ছিল। তবুও সয় নিতে হয়। তুমি তোমার মেয়েকে একটু বোঝাও। এমন বলতো ও কল রিসিভ করে? এমন হলে ব্যাপারটা খুবই বিশ্রী হতো। প্রায় 4-5 বার কল করেছে সে। চাঁদনির সাথে কথা বলার জন্যই করেছে আধার নিশ্চিত। কিন্তু দরজা বন্ধ দেখে আসতে পারেনি। আধার উঠে গিয়ে দরজা খুলল। বর্ষা বেগমের উদ্বিগ্ন মুখ ভেসে উঠল। দরজা খুলতেই সে তড়িঘড়ি করে বলল, দরজা খুলছিলে না কেন? ঘুম মম। 10টা বাজে। চাঁদনি তো এত বেলা অবধি ঘুমায় না। ও কোথায়? চাঁদনি কোথায়? ও কি ঠিক আছে? আছে কোনো রকম। কি হয়েছে ওর? অসুস্থ। বর্ষা বেগম সন্দিহান দৃষ্টিতে তাকালেন। কালকে চাঁদনি খুব কষ্ট পেয়েছে। কেঁদেছে অনেক। স্বাভাবিক, এত বড় সত্যি কে ওই মানতে পারবে না। কিন্তু আধার তো সেটা বুঝবে না। ওর কথা না মানলেই ও রিয়্যাক্ট করবে, চাঁদনির কষ্ট দেখবে না। বর্ষা বেগম তপ্তস্বরে বললেন, কি করেছিস ওর সাথে দেখি? তোরে চিনি না আমি। কি তোত্তারামি করেছে তোর সাথে? কাল পর্যন্ত তো ঠিকই ছিল। রাত থেকে অসুস্থ হয়ে গেছে। বেশি কাঁদে। মাথা খারাপ গিয়েছিল। শুধু ওর না, বাড়ির আরো 2 জন মানুষের। মেজভাই আসার পর ড্রয়িং রুমে আলোচনা বসেছে। আচ্ছা, কি কথা হয়েছে? মিস করে ফেললাম। তোমার যা নিশ্চয়ই আমার নামে এক গাদা অভিযোগ খুলে বসেছে। আর প্রস্তাব দিয়েছে ওনার মেয়েকে মারার অপরাধে আমাকে যাতে ফাঁসিতে ঝোলানো হয়। ইস, রাতের ঝগড়াটা মিস করে ফেললাম। কুটনামি কমা আধার। ছেলেরা কি করে এমন কুটনি হয়? কেন, কুটনি হওয়ার জন্য জেন্ডার লাগে? দেখি সর সামনে থেকে। চাঁদনির কি হয়েছে? আমাকে দেখতে দে। আধার বাধা দিয়ে বলল, তুমি নিজেই লজ্জা পাবে আম্মু। বর্ষা বেগম থেমে গেলেন। ছোট ছোট চোখ করে তাকালেন ওর দিকে। আধার স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমাক। ডেকে দে। কাল রাতে 2 জনেই কিচ্ছু খাসনি। খেয়ে আবার ঘুমাতে বল। না, ঘুমাক। উঠে খাবে। তুমি আমাকে খেতে দাও। ও নিজের সময় করে উঠুক। বর্ষা বেগম সম্মতি দিয়ে চলে গেলেন। চাঁদনি বিষাদ দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে। অনেকদিন পরও জানালার পাশে বসল। ঘরটা এখনো কিঞ্চিত অন্ধকার। ওই তো তেঁতুল গাছের পাশে কোদাল আছে। তবুও চাঁদনির ভয় লাগছে না। কোনো অনুভূতি পাচ্ছে না। ঘুম থেকে ওঠার পরও জানালার পাশে বসেছে। বেরোতে ইচ্ছে করছে না কক্ষ ছেড়ে। আধার দরজা ধরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে ও অবলোকন করছে চাঁদনিকে। কি করে কথা বলবে ও সেটা নিয়ে দ্বন্দ্বে ভুগছে। মেয়েটা এভাবে উদাস হয়ে বসে আছে। ঢোকা মাত্র কি বলবে ও? ছি। আধার ভয় পাচ্ছে চাঁদনিকে। চোখে চোখ মেলানো ভয়। কেন, ও যা করেছে একটুও ভুল করেনি।
চাঁদনি ভুল বুঝছে ওকে। ও শুধু চাঁদনিকে সাহারা দিতে চেয়েছে, কিন্তু সেটা ভুল করে অন্যদিকে কনভার্ট হয়ে গেছে। আধার চাঁদনির পাশে গিয়ে দাঁড়ালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ডাকল। Camda. চাঁদনি তাকালো না। ও এমন ভাবে বসে থাকলো যেন ওর পাশে কেউ নেই, কেউ ওকে ডাকেনি। আধার বসলো ওর পাশে, অনুনয় করে বলল, আই এম সরি জান। প্লিজ, কথা বল, চুপ করে থাকিস না। ভাই কি এমন অপরাধ করে ফেলেছি? এমন করবি আমার সাথে? তুই আগে যেমন আমার সাথে কথা বলতি না, এখনো তেমন শুরু করেছিস। চাঁদনি, কথা বল ইয়ার। আধার অতিষ্ঠ হয়ে বলল, আমি তোকে রে তারা চিহ্ন করেছি চাঁদনি? এমন ভিকটিমের মতো আচরণ করছিস কেন? চাঁদনি তাকালো না ওর দিকে, কিন্তু এতক্ষণে শান্ত কণ্ঠে বলল, করনি, ইচ্ছের বিরুদ্ধে জোর করাকে কি বলে তাহলে? তোর উপর আমার কোনো অধিকার নেই, তাই বলে এভাবে খাটাবে? আমার এমন একটা অসহায় সিচুয়েশনে তুই কষ্ট পাচ্ছিলি, তাই তুমি কষ্টগুলো আরো বাড়িয়ে দিলে। তোর কোথায় কষ্ট হচ্ছে বল? চাঁদনি বুকের উপর তর্জনী ঠেকিয়ে বলল, এখানে। কিন্তু আধার সেদিকে তাকালো না। ও তাকালো চাঁদনির গলার দিকে। অযাচিত ক্ষততে আঙুল বুলিয়ে হুড়মুড়িয়ে বলল, এখানে এত দাগ? তোমারই দান? ইস, ব্যথা করছে তোর? চাঁদনি কিছু বলল না। আধার অয়েন্টমেন্ট নিয়ে এসে লাগিয়ে দিল। মিনমিন করে বলল, খারাপ লাগছে তোর? না, খেতে আয়। খিদে লাগেনি? না, কিন্তু তোকে দেখেই অসুস্থ লাগছে। তারপরও তো পাষাণের মতো আচরণ করেছ। না, ওটাকে পাষাণের মতো আচরণ বলে না, ওটাকে বলে স্বামীর মতো আচরণ। প্রত্যেক স্বামী তাদের বউয়ের সাথে এমন আচরণ করে। আমার খারাপ লাগছে এসব শুনতে। আমি খাবার নিয়ে আসছি, এখানেই বসে খা, নিচে নামতে হবে না। আধার বুঝতে পারছে চাঁদনি ডিপ্রেশনে চলে গেছে। ওর নিজস্ব একটা জগৎ আছে, সেটার নাম ডিপ্রেশন। এই ডিপ্রেশন কাটতে বেশ কয়েকটা দিন সময় লাগবে। ততদিন চাঁদনি আধারের সাথে কথা বলবে না, যতটা সম্ভব ইগনোর করবে। জীবনের বেশিরভাগ সময়ই ও ডিপ্রেশনে কাটায়। হুদাই ডিপ্রেশনে চলে যায়, সেখানেও তো দুটো বড় বড় ঘটনা ঘটে গেছে ওর সাথে। ছোটবেলায় ও রাফিয়া বেগম আর জবা বেগমের কথা শুনে ডিপ্রেশনে চলে যেত। অনেকদিন কক্ষ ছেড়ে বের হতো না। ওর বাবা ব্যতীত বাড়ির কারো সাথে কথা বলতো না। আধার এসব অনেক আগে থেকেই দেখে আসছে। দিন বদলেছে, চাঁদনি এখন ওদের কথায় ডিপ্রেশনে যায় না, কথার পিঠে উত্তর দেয়। কিন্তু এখন ওর ডিপ্রেশনে যাওয়ার মানুষ বদলেছে। এখন আধার ওর সাথে ওর মতের বিরুদ্ধে কিছু করলেই ও ডিপ্রেশনে চলে যায়। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এত বাজেভাবে অপমানিত হওয়ার পরও বাড়ি ছেড়ে যায় না, সেটা অর্পিতার জামাইকে না দেখলে আধার জানতো না। আচ্ছা, ছেলেটার মেইল ইগো নেই? সেটা হার্ট হয় না? না, শুধু ওর ইগোই এত বেশি সেনসিটিভ। তবে এখন প্রায়ই অর্পিতা আর ওর জামাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। আধার খুব পুলকিত হয় এসব দেখে। বাড়ি থেকে চলে গেলে তো আর এসব মেলোড্রামা দেখতে পেত না। তার চেয়ে চোখের সামনেই ওদের পুড়তে দেখুক। চাঁদনি এখনো ডিপ্রেশনে আছে, আধারের সাথে কথা বলছে না, ওর কক্ষে থাকছেও না। আধার জোর করছে না ওকে, থাকুক নিজের মতো। একবার জোর করেই বড্ড অপরাধবোধে ভুগেছে ও। চাঁদনি আকিব শিকদারের সাথেও কথা বলছে না। আকিব শিকদার কিভাবে কথা বলবে ওর সাথে সেটাও বুঝতে পারছে না। কথা বলতে গেলেই চাঁদনি দুনিয়ার সকল অসহায়ত্ব নিয়ে তাকাবে ওনার দিকে। সে অসহায়ত্ব দেখেই ওনার কথা বন্ধ হয়ে যায়। বুকে চাপ পড়ে উনি কি করে বোঝাবে মেয়েটাকে, সে কোনোদিন চাঁদনিকে নিজের মেয়ে ব্যতীত অন্য কেউ ভাবেনি। চাঁদনি ব্যতীত এ দুনিয়ায় আর কোনো আপনজন নেই ওনার। হ্যাঁ, ওনার একটা পরিবার আছে, যাদের দরকারের সময় ওনাকে দরকার হয়। কিন্তু আপন বলতে শুধু চাঁদনিই।
আকিব শিকদার আজ আবারও চাঁদনির সাথে কথা বলতে এসেছেন। ও তখন বিছানায় উপুর হয়ে জলরং দিয়ে আর্ট করছিল। ও এখন সময় কাটানোর জন্য চিত্র আঁকাটাকেই অবসরে বেছে নিয়েছে। অনেকগুলো আর্ট করেছে ও এই কয়েকদিনে। যেহেতু বাড়ির কারো সাথেও কথা বলে না, তাই ছবি আঁকতে আঁকতেই সময় কেটে যায়। আর এসবে ব্যস্ত থাকে বলে উল্টাপাল্টা চিন্তাও মাথায় আসে না। মজার ব্যাপার হচ্ছে, এসবও আধারই ওকে এনে দিয়েছে, যাতে ও সময় কাটাতে পারে, একটু একটু করে ওর ডিপ্রেশনের জগৎ থেকে বেরিয়ে আসতে পারে। আকিব শিকদার চাঁদনিকে ডাকল। আম্মা। চাঁদনি বিষাদ হাসল, না তাকিয়ে বলল, কিছু বলবে? আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ। না, আমি কষ্ট পাইনি। ছোটবেলা থেকেই ওদের যে ব্যবহার পেয়ে এসেছি, তাতে ওদের কেউ না জেনে আমার কষ্ট পাওয়ার কথা না। কষ্ট শুধু পেলাম এটা ভেবে, আমি যাকে নিজের সবকিছু ভেবেছি, নিজের দুনিয়া মেনেছি, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাতে কি যায় আসে, আম্মা? রক্তের সম্পর্কটাই সবকিছু, ভালোবাসাটা কিছু না? এতদিনের বাবা মেয়ের সম্পর্কটাও মিথ্যা? ভালোবাসো? না, মনে হয়নি কোনোদিন তোমার? বাবারা তো ভালোবেসে আগলে রাখে, তুমি তো পারোনি। আমার এত কষ্টের জন্য কোথাও না কোথাও তুমিও দায়ী। আমি নিজের দায় এড়াচ্ছি না। আমি জানি আমি তোমার কাছে কতটা অপরাধী। তোমার আম্মুকে আমি যে কথা দিয়েছিলাম আমি সে কথা রাখতে পারিনি। কিন্তু তাই বলে তুমি আমাকে নিজের বাবা ভাববে না, সেটা তো আমি মেনে নেব না। আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি না। ভেবে নাও, অর্পিতা আর ওর মা যা বলেছে সব মিথ্যা। হাহ। আমার জন্মপরিচয় মিথ্যে হয়ে গেছে, সেখানে ওদের কথা আমি মিথ্যে কি করে ভাবব? চাঁদনি একটু থেমে বলল, আমার কথা বলতে ইচ্ছে করছে না। আর না, তোমার কথা শুনতে ইচ্ছে করছে। এভাবে বললে, কতটা নিষ্ঠুর তুমি। সবাই নিজেদের ব্যবহারে আমাকে ভেঙে দিয়ে বলছো আমি নিষ্ঠুর। আমাকে এখনো সে পরিবারে থাকতে হচ্ছে বাবা, যারা আমাকে আমার রক্ত নিয়ে খোঁটা দিয়েছে। তুমি কিছু বলেছ ওদের? অবশ্যই বলেছি। আমার মেয়েকে এত কষ্ট দেওয়ার পর আমি ওদের কিছু বলবো না। তারপরও তো আমার ওদের সাথে এক বাড়িতে থাকতে হচ্ছে। একটা কথা বলি বাবা, আমি ওদের অনেক ভালোবাসতাম জানো। এখনো বাসি। কিন্তু আমি ওদের সাথে থাকতে চাই না। যেদিন আমি আমার পরিচয় নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছি, সেদিন থেকেই আমার ওদের সাথে থাকার স্পিরিটটা মরে গেছে। যেদিন তুমি তোমার এই টক্সিক ফ্যামিলিটাকে ছাড়তে পারবে, সেদিন নিজেকে আমার আসল বাবা দাবি করবে। এর আগে না। এর আগে আমি তোমার পালিত মেয়ে। যার থাকা না থাকায় তোমার কোনো যায় আসবে না। চলে যাও। একা থাকতে দাও আমাকে। মানুষের আনাগোনা এখন আর ভালো লাগে না আমার। চাঁদনি স্বাভাবিক কণ্ঠেই বড্ড কঠিন কঠিন শব্দ শুনিয়ে দিল। আকিব শিকদার টলমলে দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন কক্ষ ছেড়ে। উনি চলে যাওয়ার পর চাঁদনি কাঁদতে বসল। কতটা কঠিন কঠিন শব্দ শোনালো ও নিজের বাবাকে। অথচ ও তো জানে ওর বাবা কতটা নরম একজন মানুষ। সাথে এটাও জানে এই দুনিয়ায় ওর বাবা ওকে সবচেয়ে বেশি ভালোবাসে। কোনোদিন ওকে বুঝতে দেয়নি ও যে ওনার নিজের মেয়ে না। নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। চাঁদনি নিজে কষ্ট পাচ্ছে বলে ওনাকেও কষ্ট দিয়ে দিল। আধার চাঁদনিকে নিজের কেনাকাটা দেখাচ্ছে। ও এইসব নিয়ে এসেছে চাঁদনিকে জ্বালানোর জন্য। চাঁদনি দুঃখে মরে যাচ্ছে। আর ওদিকে আকিব শিকদার আর আধারের মনে রং লেগেছে। ওরা জন আজ আবার শপিং করতে গিয়েছিল। আধারের শপিং শেষই হচ্ছে না। তারপর ও এসব চাঁদনিকে দেখাতে এসেছে। চাঁদনি দেখতে চায়নি। আধার জোর করে দেখাচ্ছে। না দেখে কোথায় যাবে? চাঁদনি নতুন কাপড় দেখতে খুব পছন্দ করে। আর নিজের জামা কাপড় আরেকজনকে দেখাতেও। আমাদের সবারই বোধহয় ছোটবেলায় এমন একটা অভ্যাস ছিল, নতুন কেনাকাটা করলে উৎফুল্ল হয়ে অন্য একটা মানুষকে দেখানো। চাঁদনির এখনো সে অভ্যাস যায়নি। আধার জানে বলেই ওকে দেখাতে এসেছে।
দেখতে না চাইলে জোর করে দেখাচ্ছে, কারণ চাঁদনির মন খারাপ। আধার কমপক্ষে 20টার মতো শার্ট কিনেছে। প্রায় শার্টটি একই রকমের দেখতে, ব্ল্যাক কালার, কিন্তু ডিজাইন, বোতাম আলাদা। আধার শার্টগুলো উল্টেপাল্টে দেখিয়ে বলল, এটা সুন্দর না, দেখ তুই। হুম, সুন্দর। আর এটা? এটাও সুন্দর। সবই সুন্দর লাগছে তোর, কোনোটা অসুন্দর লাগছে না, শুধু সুন্দর সুন্দর বলেই যাচ্ছিস। সব শার্টই তো প্রায়ই এক। কই এক? এক হলে এতগুলো কেন কিনবে? ভিন্নতা আছে, বুঝতে পারছিস না তুই? বোঝার জন্য ফ্যাশন সেন্স থাকতে হয়, তোর নেই। তাহলে আমাকে দেখাচ্ছ কেন? আমি তো দেখতে চাইনি, আমার দেখাতে ইচ্ছে করছে তাই। আধার একটা প্যাকেট থেকে একটা স্বর্ণের চেইন বের করল। চেইনের লোকেটে এ লেখা। চাঁদনি বলল, এই দিয়ে কি? আধার, ছেলেদের স্বর্ণ পরলে গুনাহ হয়। জানি তো, এটা তো আমার জন্য না, তোর জন্য। আমার জন্য? হ্যাঁ। আমি তোমার নামের লকেট পরব কেন? যাতে কেউ জিজ্ঞেস করলেই বলতে পারিস, এটা আমার জামাইয়ের নাম। তোকে যাতে কেউ অবিবাহিত না ভাবে। আর নাকফুল দিবি না, বিবাহিত মেয়েরা নাকফুল দেয়। চুড়িও পরিস না তুই। আমি নাক ফোড়াইনি। চুড়ি কেন পরিস না? বিবাহিত মেয়েরা তো চুড়ি পরে। সব কুসংস্কার জানি, তারপরও একদিন অন্তত তুই চুড়ি আর গলার চেইন পরিস একসাথে। আমি দেখব, আসলেই বউ বউ লাগে কিনা। এখন এটা পর। আমি এটা পরব না। অবশ্যই পরবি। আন্তারার সাথেও মিলে যায়। যদিও সে নামে তোকে কেউ ডাকে না। কিন্তু আমি আমার নাম ভেবেই এই চেইনটা কিনেছি। সুন্দর না? আসলেই ডিজাইনটা সুন্দর। লকেটের মধ্যে অক্ষরটা ঘুরিয়ে পেঁচিয়ে লেখা। আধার সবসময় সুন্দর সুন্দর জিনিসগুলো বেছে বেছে কিনে। ওর চয়েস খুব ভালো। অনেক মোটা একটা চেইন, কমপক্ষে 2-3 ভরি হবে। কিন্তু চাঁদনি না পরার জন্য মিথ্যে বলল, সুন্দর লাগছে না আমার। আধার পাংশুটে মুখে বলল, পছন্দ হয়নি তোর? আমার তো সুন্দরই লাগলো। না, একটুও সুন্দর না। আচ্ছা, কয়েকদিনের জন্য পর। ঢাকায় গিয়ে আরো সুন্দর একটা চেইন কিনে দেব কেমন? লাগবে না। আধার জোর করে চাঁদনির গলায় পরিয়ে দিল। চাঁদনি চোখমুখ কুঁচকে তাকালো। আধার মিষ্টি করে হেসে বলল, এই তো কত সুইট লাগছে, একদম আমার বউ বউ। জানিস, আমি চেয়েছিলাম চুড়ি সহ নিয়ে আসতে। আমি চেয়েছিলাম চুড়ি সহ নিয়ে আসতে, আবার আনিনি। এখন মনে হচ্ছে আনলেই ভালো হতো। তুই তো চুড়ি পরে কলেজে যেতে পারবি না, সবাই পিঞ্চ মারবে তোকে। এই ভেবেই আনিনি, বাট ঘরে তো পড়তে পারতি। যাক গে ওটা। এবার থেকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম তো চাঁদনি, সে হিসেবে লোকেটে সি হওয়ার কথা ছিল। কেন? খবরদার তখন আন্তারা বলবি না। বলবি আমার জামাইয়ের নামে দিয়ে শুরু। চাঁদনি কপাল কুঁচকে মুখ ফেরালো। বিরক্তিতে কিছু বলতে পারল না। আধার দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আমার সাথে সারা জীবন এরকমই করে যাবি চাঁদনি? এতটা বিদ্বেষ আমার প্রতি তোর? মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে জানিস। নিজের খারাপ লাগে বলেই বোধহয় কষ্ট দিই তোকে। কোনো একদিন তো তুই আমার সাথে ভালোভাবে থাক। আর কত অনুশোচনা করতে হবে আমাকে বল? তুই কি আমাকে কোনোদিন বুঝবি না? পরবর্তী পর্বটি মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।